স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। কোরবানির ঈদ আসন্ন, কাজেই কোরবানির পশু এবং এর বাজার নিয়ে কথা বলাই আজকে আমাদের উদ্দেশ্য হ্যাপেনিং পয়েন্টের। আমাদের সঙ্গে রয়েছেন কায়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাইয়ুম। তিনি মূলত কোরবানিতে বিভিন্ন রকম পশু করেন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেন মহিষে। অর্থাৎ বাংলাদেশের যদি কোরবানির মহিষের কথা বলি তাহলে কায়ুম এগ্রো সেখানে সব থেকে এগিয়ে থাকবে। জনাব আব্দুল কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এবার কোরবানিতে প্রায় খুব কাছাকাছি, কোরবানি ঈদে খুব মনে হচ্ছে যে খুব বেশি কোরবানি নিয়ে কথা এবার একটু অন্যবারের চেয়ে একটু কম। তো এরকম মনে হচ্ছে। তারপরেও সরকারি একটা হিসাব দিয়েছে, সরকার বলছে যে আমাদের এবার প্রায় 1,24,00,000, প্রায় 1,24,50,00,000 মতো পশু রয়েছে। তার মধ্যে 56 লাখের মতো গরু মহিষ, 68 লাখের কিছু বেশি হচ্ছে ছাগল ভেড়া, এগুলো রয়েছে। আচ্ছা, আপনারা খামারগুলো তো বরাবরই কোরবানি ঈদের আগে একটা বড় ধরনের আয়োজন থাকে, আলোক ঝলমলে করা, বিভিন্নভাবে আপনাদের ক্রেতাদেরকে আকর্ষণ করা। এবার কেমন প্রস্তুতিগুলো আপনাদের? আপনাকে ধন্যবাদ। জি, আমি সবাইকে কায়ুম এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদুল আজহার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মূলত আমাদের প্রস্তুতি বরাবরই আগের মতোই, আমাদের অনেকের একটু 19-20 হতে পারে, সেটা আসলে আমরা যেরকম সাজানো, যেরকম সব কিছু গেট করা, পেস্টন করা, অনেক কিছু করা সেরকম। এবং আমাদের মোটামুটি কাস্টমার আমার এগ্রো কায়ুম এগ্রো যেটা রোজার ঈদের পর থেকে মোটামুটি আমাদের সেল শুরু হয়। কারণ এবং বিশেষ করে আমাদের ক্লায়েন্টগুলো পুরনোই, তারা বুকিং দিয়ে যায় এবং আর আসে না, অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয়, আমরা সেটা ডেলিভারি দিয়ে দিই। মানে এটা যেহেতু তারা রেগুলারই 7 বছর 6 বছর ধরে তারা নিচ্ছে, তারা হ্যাসেল ফ্রি এটা মনে করে, ওই সময় চলে আসে, যতটুকু আমরা আপ্যায়ন করতে পারি, তারপরে তারা পারচেস করে রেখে যায়, আমরা পৌঁছায় দিই আমাদের। আচ্ছা, দাম নিয়ে বরাবরই কথা হয়, দামটা এবার কেমন? কারণ গতবার হচ্ছে যে অনেক কিছুই হয়েছে, আপনি জানেন যে অনেক সমালোচিত বিষয় গতবার হয়েছে, কোটি টাকার গরু, লক্ষ লক্ষ টাকার ছাগল, অনেক কিছুই হয়েছে। তো তার বাইরে গিয়ে এবার যদি বলি, দামটা আসলে বোঝা যায় যখন কোরবানির হাটগুলো শুরু হয় রাজধানীতে। এবার 19টি হাট হওয়ার কথা, এখনো পর্যন্ত আমরা প্রস্তুতি দেখছি না। তারপরও আপনারা খামারিতে দামটা কীভাবে নির্ধারণ করছেন এবং দাম আপনার কাছে কেমন, যে বেশি না কম? এবার আমার কাছে মনে হয় একটু বেশি, কারণ গত বছর থেকে এই বছর যে আমি যেই গরু মহিষগুলো আমরা করি, সেটা অলমোস্ট অনেক 50% কম আসছে আমার মহিষ বা অন্যান্য জিনিস। প্লাস গরুর দিক দিয়ে গরুর আমদানি আছে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মহিষটা মনে হয় যে অনেক কম আসছে সেক্ষেত্রে। এবং বসির যে ব্যাপারটা আমি বরাবরই বলে আসছে, এটার দামটা রোজা ঈদের পর আগের থেকেই মানে একটু বেড়ে যায়। এই জিনিসটা আমরা কখনোই মানে সঠিক জায়গায় থাকে না, সারা বছরে একটা থাকবো সেটা রোজা কেন্দ্রিক আসলেই অনেক কিছু বাড়ে, সেই ক্ষেত্রে বসি দিয়ে এটা বেড়ে যায়। গম বসি আমরা যেটা ইউজ করি ওইগুলো বেড়ে যায়, এই ক্ষেত্রে আমাদের দামটা একটু বেশি হয়ে যায়, কারণে একটু বেশি গতবার থেকে আমার কাছে মনে হচ্ছে। তারপর সেটা কেমন একটু ধারণা যদি দিতেন দর্শকদের। মানে একটা মহিষ যদি আমরা গত বছর যদি 2 লাখ টাকা সেল করতে থাকি, সেটা এই বছর 20,000 টাকা বেশি হইতে পারে, এরকম আমার কাছে মনে হয় 20-30,000 টাকা হইতে পারে। মানে এটা কি মানে ইনফ্লেশনের কারণেই নাকি আপনি কি মনে করছেন? আমি যে জিনিসটা কাজ করছি মহিষটা নিয়ে, এই মহিষটা যেহেতু কম আসে, এটা আমার সমস্যা হচ্ছে কি, এটাকে আমি দেশীয় মহিষগুলো আসলে 1 টন এর উপরে 1200 কেজি 1300 কেজি করা যায় না। তাতে বাহির থেকে বিভিন্ন জায়গা থেকে যে মহিষগুলো আসে, ওই মহিষগুলো কম আসার কারণে এক হলো পারচেস করতে গিয়ে আমি দামটা বেশি পড়তেছে, দ্বিতীয় হলো আমার খাদ্যের, এই জিনিসটা সবসময় আমরা ফেস করি খাদ্যের জন্য। এই দুইটা জিনিস যখন হয়ে যায় তাহলে আমি কমে দিতে পারবো। এই দুইটা জিনিস কন্ট্রোল করতে পারলে সারা বছর মহিষ আসুক, সারা বছর গরু আসুক, তাহলে কোনো সমস্যা নাই। এই কোরবানি কেন্দ্রিক যে আশাটা, এটা আমাদের বড় বিপদে ফেলে। সরকার তো বলছে যে এবার হচ্ছে যে বাইরে থেকে পশুর আমদানিটা এবং বাইরে থেকে যাতে পশু ঢুকতে না পারে কঠোর ব্যবস্থা থাকবে, তো সেটা তো নিশ্চয়ই আপনাদের জন্য কিছুটা পজিটিভ হবে। অবশ্যই এটা করা উচিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বলার সাথে বাস্তবে অনেক সময় মিল পায় না। আমি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে দেখতেছি যে কয় যে গরু আসতেছে, মহিষ আসতেছে, বিভিন্ন জিনিস বলে, বিশেষ করে মহিষটা কম আসলে গরুটা আসতেছে বলে অনেকে। কিন্তু এই আশাটা আমি মনে করি সারা বছর আসুক, যদি আনতে হয় সারা বছর আনুক। আর এই জিনিসটা যে আসতেছে বলে, এই যে বিভিন্ন নিউজ আসে, এই জিনিসটা আসলে কটুক আসে কি না, নাকি এমনি নিউজ হয়, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার লাগে। কিন্তু বাজারে তো একটা প্রভাব নিশ্চয়ই পড়ে। অবশ্যই এটার জন্য বাজারে প্রভাব পড়ে, এটা অবশ্যই পড়ে বাজারে। আচ্ছা, আপনার খামারের একটু প্রস্তুতি শুনি। আপনার খামারে আমরা গতবার দেখেছিলাম যে বিশাল আকৃতির মহিষ ছিল, সুলতান খুব সম্ভবত নাম, এবার শেরখান আসছে। আচ্ছা, মহিষ তো আপনার একেবারে বলা যায় যে ইউনিক প্রোডাক্ট, আপনার ট্যাগ প্রোডাক্ট, কিন্তু এর বাইরে আপনি গরু করেন, আর কি পশু আছে আপনার খামারে? আমার খামারে গরু, বিভিন্ন জাতের গরু আছে, প্লাস গয়াল আছে, দুম্বা আছে। গয়ালটা অনেকে নিচ্ছে, সেটা খাওয়ার জন্য যেভাবে গয়ালটাও হয়,
এবং বিশেষ করে মীর কাদিমের হাসা এই জাতটা অনেক ফেমাস, আমার খুব ভালো চলে এই জিনিসটা, মুন্সিগঞ্জে মীর কাদিম হাসা। আর বিশেষ করে পাখরা দামুর, পাখরা গুরু, মানে বিভিন্ন ইউনিক জাতের জিনিসগুলো মানুষ পছন্দ করে আসলে। মানে এই জিনিসটা মানে মনে করেন যে গরুর মধ্যে, মহিষের মধ্যে কিন্তু এখন ভ্যারাইটিস, পাখরা দামুর আছে, পাখরা মানে পিঙ্ক আর মিক্স আছে একটা, যেটা অ্যালবিনো এবং যেটা নীলারাবি, সেটা আবার পাখরা হয়, এটা একটা আলাদা মিক্স করে, এটা মিক্স হয়ে আসছে, এটাও সুন্দর একটা আছে। মানে বিভিন্ন জাতের মহিষ আছে। আর বিশেষ করে শের খান যেটা বলেন, প্রতি বছরই আমি একটা চেষ্টা করি যে সামনে একটা আমাদের নিয়ত, আমার ঘরে একটা বাচ্চা হয়েছে, সেটা জাফরাবাদী, আমি কিছু ফিমেল আছে জাফরাবাদী, অলমোস্ট 1 টন ওজন হবে জাফরাবাদীর যে ফিমেলটা, ওর যে বাচ্চা দিয়েছে সেটার নাম ছোট সুলতান নাম রাখছি। এই যে সামনে এক সময় 2-3 বছর পরে আশা করি যেটা ভালো একটা হবে ইনশাল্লাহ। মানে তারপরে রাজস্থানের মেলায় একটা ওখান থেকে একটা পারচেস করছিলাম একটা মহিষ, আমি নিয়ে আসি, আমি ওই দিক থেকে নিয়ে আসছিল একজন, আমি তার কাছ থেকে নিয়ে নিছি, সেটা নাম চ্যাম্পিয়ন দিছে, এটাও প্রায় 1100 কেজি মুর্রা। অলমোস্ট এরকম আমার 1000-1100 প্রায় আছে মুর্রা, এবং বিভিন্ন জাতের মহিষ আছে। আশা করি যে বিশেষ করে আমার কাছ থেকে যেই মহিষ নেবে একদম ভালো, আমি আমার গ্যারান্টি দিতে পারি যে ভালো মানের, এবং যেটা কোলেস্টেরল চর্বি এই জিনিসগুলো থাকে না, এবং আমার কাছ থেকে যে একজন নিবে তার কারণটা তো হইতে হবে, আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং রেখে এবং সুবিধা মতো তার ওই টাইমে ডেলিভারি দেওয়াটা, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো যত্ন, এবং তাকে পৌঁছানো দেওয়াটা, এটা আমাদের মেইন কাজ, ভালো জিনিসটা। আচ্ছা, আমরা মহিষ নিয়ে কথা আরো বলবো, সেটা পরে বলবো, কিন্তু একটা বিষয় হচ্ছে যে গরুর ক্ষেত্রেও আপনার এখানে বেশ কিছু বড় বড় গরু আছে, আপনার সেটার মধ্যে যেমন শাহিওয়াল জাতের কিছু গরু আছে, আরো কিছু উন্নত জাতের গরু আছে। তো এই সংখ্যাটা ঠিক কত হতে পারে, এবং আপনি একজন খামারি হিসেবে মনে করেন যে একদম খুব সহজে ক্রেতাদের হাতে তুলে দেওয়া, কেননা সবার নাগালের মধ্যে তো থাকতে হবে কোরবানির জন্য, সেই বিষয়টাতে আসলে কি করা যেতে পারে? আমার এখানে বিভিন্ন জাতের গরু আছে, তারপরে আমি বলদ, যে বিশেষ করে দেখেন বলদ যে ব্যাপারটা, যে বোল্ডার বলে বলদ বলে, আমাদের দেশের বলদগুলো এত বড় হয় না, অতএব আমাদের কোনো না কোনো দেশ থেকে এটা আনতে হয়। এখন আমরা যে বলি স্বয়ংসম্পূর্ণ, এই জিনিসটাকে সবসময় এই বলদটা এই 65 বা 68 ইঞ্চি হাইট এরকম বলদ আমাদের দেশে হয় না। প্লাস দেখেন ছোট গরু একজনের, অবশ্যই এখানে বিভিন্ন শ্রেণী আছে, ছোট বড় সব ধরনেরই চায়, আমরা চেষ্টা করি তাদেরকে দেওয়ার জন্য, ছোট বড় সব ধরনেরই গরু দেওয়ার জন্য। এখানে প্রাইসটা ছোটটার ডিমান্ড প্রচুর, ছোটটা কিন্তু কোনো বছরই ছোট গরুর দাম কমে না, এটা কিন্তু বেশি হয়, কারণ এটা ডিমান্ড বেশি, কারণ এটা কোরবানি বেশি হয়, বড় গরু তো সবাই কিনে না, অতএব আমরা বড় গরু কম রাখি, ছোট গরুটা রাখি। আমার ক্ষেত্রে ছোট গরু আমি এই বছর এত বেশি করতে পারিনি, অল্প করছি, আসলে চেষ্টা করি একটু কমে দেওয়ার জন্য, আমরা এটা চেষ্টা করি অবশ্যই। আচ্ছা, অন্যান্য খামারিদের সঙ্গে আপনাদের আলাপ আলোচনাগুলো কেমন হচ্ছে, এবং পুরো খামার মিলে একটা প্রতি বছরই যেমন হয় যে খামার থেকে লাইভ ওয়েটে সেল করা, লাইভ ওয়েট নিয়ে অনেক ধরনের সমালোচনাও আছে, অনেক ধরনের কথা আপনি আমাকে বলেছেন এর আগে, আমরা তারপরও লাইভ ওয়েটটা মনে করি যে একজন কাস্টমারের জন্য লাইভ ওয়েটটা অনেক ভালো, মানে ভালো বলতে সে একটা জিতলো কি ঠকলো সঙ্গে সঙ্গে বুঝতে পারছে। লাইভ ওয়েট নিয়ে এবার আপনাদের সারাটা, আচ্ছা লাইভ ওয়েট নিয়ে, লাইভ ওয়েট আমাদের বিক্রি করতেই হয়, এটাই স্বাভাবিক, যেহেতু এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে, আমাদের লাইভ ওয়েট নিয়ে বিক্রি করতে হয়। লাইভ ওয়েটের বিশেষ করে আমি যেটা দেখতেছি যে এখন এক এক খামারে এক এক ধরনের, আর এখানে ব্যাপারটা হয়ে গেছে যে আপনি পালার ক্ষেত্রে খাবারের দিয়ে যে ব্যাপারটা, আপনি কেউ সাইলেজ খাওয়ায়, আমি সাইলেজ খাওয়াই না, আমি দানাদার খাওয়াই, প্লাস অন্য ভুট্টা ঘাস টাস খাওয়াই, কিন্তু সাইলেজ যে খাওয়াবে তার কস্টিং আর আমার কস্টিং মিলবে না, অতএব তার লাইব্রেরির সাথে আমার লাইব্রেরি মিলবে না। আর আমার যে মহিষ বা গরুতে প্রত্যেকটি এই পর্যন্ত আমার সর্বোচ্চ 1000 টন, মানে 1 টনের উপরে যে, সেটাতে 17 কেজি চর্বি পাইছে। আমি কাস্টমারের রিভিউ, মহিষের মাংস যে রিভিউ, তাহলে এবং গরুতেও আমার এরকম, তাহলে একটা জিনিস যে একটা মানুষ যখন লাইব্রেরিতে কিনবে, সে যদি 1 মণ বা মানে 40 কেজি 30 কেজি 40 কেজি চর্বি পায়, তাহলে মাংসর তার কম পাইলো, সেক্ষেত্রে সে মানে ঠকলো। অতএব লাইব্রেরি একটা জিনিস আইডিয়া করতেছে যে এটাতে 40% বাদ দিয়ে 60% মাংস হবে, এই জন্য লাইব্রেরিতে কেনার জন্য আসলেই বেটার। কিন্তু অনেকে বলে যে বিভিন্ন জায়গায় মহলে যে এটা লাইব্রেরিতে কিনা ঠিক না, এটা ভুল কথা। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো ভাই, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা হ্যাপেনিং পয়েন্টে কথা বলছি আব্দুল কাইয়ুম এগ্রোর মালিক, তিনি একজন খামারি, শুধু খামারি নন, তিনি বাংলাদেশের অনেক বড় খামার, যেহেতু কাজেই বাজার নিয়ন্ত্রণেও তাদের একটা বড় ভূমিকা থাকে। আমরা তার সঙ্গে আরো কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্ট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন কাইয়ুম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাইয়ুম। কাইয়ুম ভাই, আমরা লাইভ ওয়েট নিয়ে কথা বললাম, এবার একটু একটা জায়গায় আসি। আপনি গুরুত্ব দেন আসলে মহিষে, কেন? মানে আপনি বলছেন যে গরুর থেকে মহিষ ভালো, কেন ভালো যদি একটু বুঝিয়ে দিতেন। অ্যাকচুয়ালি গরুর থেকে মহিষ ভালো বলতে আমি একটা হলো গরুর গ্রোথের সাথে মহিষের গ্রোথ বেশি, প্লাস ডাক্তারদের মাধ্যমে যে জিনিসটা চলে আসছে যে গরুর মাংসের যে কোলেস্টেরল এবং ফ্যাট বা অ্যালার্জি অন্য জিনিস মহিষের মধ্যে অনেক কম, এবং মহিষে রোগ বালাই কম হয় এবং মেডিসিন বা অন্যান্য জিনিস খুবই কম লাগে, অতএব এটা নিরাপদ, স্বাস্থ্যের জন্য ভালো। হার্টের রোগী ডাক্তাররা এখন রেগুলারলি প্রেফার করে মহিষের মাংস খান। অতএব আমাদের কথা না, এটা ডাক্তারদের কথা যে মহিষের মাংস স্বাস্থ্যের জন্য ভালো, এবং মহিষের মাংস গ্রোথ এবং অ্যালার্জি, চর্বি, ফ্যাট, মানে যে জিনিসটা বা কোলেস্টেরল অন্যান্য জিনিস, মহিষের আয়রন, আমার একটা কেন মহিষের মাংস খাবেন এটা আমি দেখছেন একটা চার্ট, এবং মহিষের দুধও ভালো বাচ্চাদের জন্য, মানে যেটা পানি মিক্স করে খাওয়াইতে হবে যেহেতু দুধটা অনেক ঘন হয়। তো ওই জন্যই আমি বলবো যে মহিষের মাংস এই জন্যই। আর আমি যেটা বলতেছি যে আমি আগেও বলছি যে আমি এক টন একটা মহিষ বা 1200 কেজির মহিষের দামটা ওইটা হলে বেশি হতে পারে এক্সক্লুসিভ যেটা, কিন্তু মোটামুটি 800 কেজি একটা শাহিওয়াল বা একটা যেই কোনো গরু 800 কেজি ওয়েটের যে একটা গরু, তার থেকে আমার একটা মহিষ যদি সে থেকে 1 থেকে 1.5 লাখ টাকা কমে পাবে। অতএব এবং চর্বি নাই, মাংসের পরিমাণ ভালো, মাংসের পরিমাণও বেশি হবে, সেই কারণে আমি সাপোর্ট করি মহিষে সব দিক থেকে। আমি মনে করি 1 লাখ 1.5 লাখ টাকা যদি আমি কম পাই, 2 লাখ টাকা কম পাই একটা মহিষ, একটা শাহিওয়াল 800 কেজি, সেক্ষেত্রে 800 কেজি মহিষের দাম যদি কম হয় তাহলে আমি কেন কিনবে না? আপনি বলছেন মহিষের দাম তুলনামূলক কম, কিন্তু বাজারে তো দেখি এখন গরুর মাংসের চেয়ে মহিষের মাংসের দামটা অনেক সময় বেশি আসে। হ্যাঁ, বাজারে অনুযায়ী সেটা ঠিক আছে, কারণ কি এখন যেহেতু মানুষ জানতেছে যে মহিষের মাংস ভালো, এটা মোটামুটি গরুর থেকে 100 টাকা কেজিতে বেশি বিক্রি করে। আমি আসতেছি যে যেহেতু কোরবানির ক্ষেত্রে অবশ্যই যেটা স্লটারিং করা হয় সেটা রেটটা একটু কম থাকে, এখন মানে এটা অটোমেটিক হয়ে গেছে যে 100 টাকা বেশি নিচ্ছে, স্বাভাবিক, মানে এটা এখন ট্রেন্ড, সেটা আসলে বাস্তবতা না। আমরা চেষ্টা করি যে আমি যেহেতু কোরবানিতে বিক্রি করি, স্লটারিং কম করি আমি, বা কষের কাছে কিছু বিক্রি হয়, আমি চেষ্টা করি কমে দেওয়ার জন্য। আর বিশেষ করে তাদের ভাষ্য ভাই চর্বিতে একদমই নেই, মানে এই 200 সলিড মাংস। হ্যাঁ, সে বলতেছে যে এখন কাস্টমার কিছু চর্বি চায়, এমন যে একদম চর্বি না থাকলে মজা লাগে না, এরকম বলে। এই জন্য তারা লাভবান। আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে কি লাভ হয়েছে, এরকম যারা আমার কাছ থেকে কষা নিছে 20,000 30,000 পার গরু মহিষে লাভ হয়েছে। আপনি তো বলেন যে খামারিদের জন্য নাকি মহিষটা পালন করা, আমি বলি যে সবাই মানে এই জিনিসটা শুধু গরু দিয়ে কোরবানি দিতে হবে এই জিনিসটা যাতে না হয়। মহিষের মাংস আপনি নিলে এক হলো যে আপনি সবাইকে বিলি করতে পারেন। আপনার যদি 20 কেজি 40 কেজি 50 কেজি মাংস বেশি হয় আপনি পারচেস করতে গিয়ে একই টাকায়, সেই ক্ষেত্রে আপনি মানুষকে দিতে পারবেন। আমি এটার জন্য বলি যে মহিষের রোগবালাই নাই যেহেতু, এটাতে সব দিক দিয়ে ভালো, এবং মহিষ কিন্তু ঠান্ডা স্বভাব, খামারে পালন করাটাও সহজ তুলনামূলক। আমি সবসময় খামারদেরকে বলি যে গরু না, সাথে 1 থেকে 2টা মহিষ পালেন, আস্তে আস্তে এটাকে অভ্যাস করেন, তাহলে আপনার মানুষ কম প্রাইসে কিনবে। আমি সেই ক্ষেত্রে দেখতেছি একজন 800 কেজি একটা শাহিওয়াল না কিনে যদি 800 কেজি একটা মহিষ কিনে, আমি গরুকে কখনোই অপছন্দ করি না, আমিও গরু পছন্দ করি খাওয়ার জন্য, কিন্তু যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো আমি সেই ক্ষেত্রে বলি। আচ্ছা, আমরা আরেকটা কথা আসি যে খামারিদের সুবিধা অসুবিধা নিয়ে কথা আপনারা বরাবরই বলে থাকেন যে খাবারের দাম বেশি, এটা তো আপনি বলছেন। আরো কিছু বিষয় আছে, যেমন পোল্ট্রি সেকশনে কিছু সুবিধা দেওয়া হয়, বিদ্যুৎ বিলে ক্ষেত্রে আপনাদের কিছু সুবিধা, পোল্ট্রি সেক্টরে কি সুবিধা দেওয়া গেলে, এবং আমাদের তো এটা তো শুধু কোরবানি কেন্দ্রিক না, আমাদের সারা বছর ধরে মাংসের দামটা নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা ভোক্তাকে যদি সহজে পৌঁছে দিতে পারেন তাহলে উৎপাদনও বাড়বে। তো সেই জায়গাটাতে আসলে কি করলে আপনারা খামারিরা সেই জায়গায়, মানে আমি যেমন আগেও আপনাকে বলছি যে রিবিটের ব্যাপারটা, যেটা যদি পোল্ট্রি সেক্টর দেওয়া হয় তো এগ্রো সেক্টর দেওয়া হবে না কেন, আমাদেরকে দেওয়া আছে। এবং মনে করেন যে একটা নর্মাল বিল 60 টাকা ইউনিট হয়ে যায়, আর আমাদেরটা 13 টাকা ইউনিট হয়ে যায়, যে পিক আওয়ার 13 টাকা ইউনিট, তাহলে 60 টাকা থেকে 13 টাকা মানে কয় টাকা ডিফারেন্স আপনি চিন্তা করেন, 6 টাকা ডিফারেন্স। এবং রিবিট তো আমরা পাই নাই, এই বিদ্যুৎ বিলের রিবিটটা অবশ্যই, এবং বিশেষ করে আমাদের মান নিয়ন্ত্রণ, বিশেষ করে ইয়েটা খাবারের দামটা নিয়ন্ত্রণ, এবং মহিষ গরু যেটাই আসার যে ব্যাপারটা, আমরা বলতেছি সহিংসপূর্ণ, কিন্তু তাহলে যে আমাদের অনেকের কাছে যে বিভিন্ন দেশের বাইরে থেকে অনেকগুলো যেভাবে আসছে আমরা মার্কেট থেকে কিনে নিই, সেইগুলো যে আসছে সেগুলো তো খামারে আছে, তাহলে সহিংসপূর্ণ ওইগুলো সহই বলতে হবে, তাহলে সারা বছরই আসুক গরু মহিষ, সারা বছরই আসুক। যদি মনে করে যে না আসলে হবে, তো একদম সিলগালা করে দেখেন হয় কিনা একটা বছর ফুললি সিলগালা করতে পারলে আমি মনে করবো, আমি দেখতে চাই। সবাই বলতেছে স্বয়ংসম্পূর্ণ বাস্তবে হোক, মানে মুখে না হয়ে বাস্তবে হোক। আর খামারিদের ব্যাপারটা হলো যে আসলে সঠিক লাইভ ওয়েট বলেন অন্যান্য সঠিক, যাতে সবাই
একটা ইয়েতে থাকায় সবাই যে আমরা যাতে সব সঠিক একটা নিয়মের মধ্যে থাকতে পারি, এরকম একটা কিছু আসা উচিত সঠিকভাবে। একটা খামারে কিন্তু একটা মানুষ যথেষ্ট কষ্ট করে, যথেষ্ট চেষ্টা করে, আমি না সবাই একটা গরুকে মহিষকে লালন পালন করে তার কাছে প্রচারে দেওয়া না, আমরা একটা দায়িত্ব। আমরা অ্যাক্সিডেন্টে কিছু হলে একটা মহিষ দিই, নাইলে তাকে টাকা ফেরত দিই। এই জিনিসটা কিন্তু একটা খামারের বড় একটা লাভ। কত যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা 3 লাখ টাকা একটা মহিষ, আমাকে আবার 3 লাখ টাকা দিয়ে ফেরত দিতে হবে, নাহলে আরেকটা মহিষ দিতে হবে। আচ্ছা, খামারিদের জন্য আপনারা খামারিরা প্রতি বছরই চেষ্টা করেন যে সুযোগ সুবিধা দিতে কাস্টমারদের। এবারের ঈদটার নিশ্চয়ই আসন্ন, কাস্টমারদের কি কি সুবিধা দিচ্ছেন এবং কেমন ঈদ দেখতে চান এবার আপনি? আমি অবশ্যই চাই যে একটা ঈদে সকল গরিব সহ সবাই মাংস খাবে, এটাই। এবং যার যা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে যে আমরা অতিরিক্ত লাভ যাতে না, লাভ কিছু করবে অবশ্যই, কিন্তু সবাইকে যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং সঠিকভাবে যাতে এবং সঠিক টাইমে যাতে দেওয়া যায়। এবং তাদের যে বিশেষ করে মূলত যে ব্যাপারটা, আমরা সবাই যে জিনিসটা যারা খামারি সেক্টর আছি, সবাই যদি সঠিকভাবে আমরা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করি এবং ভালোভাবে জিনিসটাকে আমরা ইয়ে করি, আশা করি যে ভালো হবে। এবং দামটা কম বেশি হইতে পারে, একটা খামারে একজনের খরচ সুযোগ সুবিধা তো কিছু থাকছে, হ্যাঁ, আমরা পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে তো অবশ্যই ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি ফ্রি, এবং যেই কয়দিন আগে আপনি নিয়ে যাবেন সেই কয়দিনের খাবার, এবং আমাদের রাখাল গিয়ে দেখা দিয়ে আসে কীভাবে খাওয়াইতে হবে, এবং গোসলের ব্যাপারটা, সব কিছুর ব্যাপারটা আমরা টোটালি তাদেরকে আমরা সাজেস্ট করি কীভাবে। অনেকে কী করে আমরা 5 কেজি 10 কেজি ভুসি খাওয়াইতে বলি, সে 20 কেজি খাওয়া যায়, মানে আদরের খেলা, কিন্তু এতে তার গ্যাস ফর্ম হতে পারে, ডাইজেশন সমস্যা হতে পারে, এটা বুঝে না। এই জন্য অতি আদরে কাজ করবে না, আমরা যা বলি তার থেকে 1 কেজি কম খাওয়ান। কারণ আমি এটা বুঝতেছি যে আমরা যারা পালতেছি আমরা বলতেছি আপনি শখ করে এটা কখনো করতে যাবেন না, যাতে সঠিকভাবে যে খাওয়ানোর আমরা রেসিপিটা সেটা, এবং যে ডেলিভারিটা যে কোনো জিনিস, এবং অনলাইনে টাকা দিচ্ছি, অনেকে আসতেছে না, অনলাইনে বিক্রি আমরা করতেছি, তাহলে কেন নিচ্ছে? নিশ্চয়ই আমরা সঠিক জিনিস দিচ্ছি, এবং খামারিরা চেষ্টা করে তার সুনামটা ধরে রাখার জন্য। আমিও আমার কায়েম এগ্রোর সুনামটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি, এবং ভালো কিছু গরু এবং মহিষ দুটোই ভালো দেওয়ার চেষ্টা করি সবসময়, আমরা ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করি। অনেকে জবাই করে মাংস পৌঁছে দিচ্ছে এবং ভাগা, আরেকটা বিষয় হচ্ছে ভাগার কোরবানি। অনেকেই বলছে, অনেক খামার থেকেই দেওয়া যাচ্ছে যে একজন লোক একটা নির্দিষ্ট ঠিক করে দিচ্ছে, ভাগার ব্যাপারটা তারা ঠিক করে দিচ্ছে, সেইটা আপনারা করছেন কিনা অথবা হওয়া উচিত কিনা এটা মনে করেন? আরেকটা ব্যাপার হলো স্লটার করে মাংসটাও পৌঁছে দেওয়া, এই দুটো বিষয় হলে আরেকটু আগায় যাবে কিনা আপনাদের খামারে? অবশ্যই এটা করতে আসলে কি এই সময় যে একটা ঈদের সময় যে মানে কষাই যে একটা ভালো একটা রেট নেয়, 1 লাখ টাকা একটা গরু তো 15,000 20,000 টাকা নিয়ে নেয়, এটা অতিরিক্ত হয়ে যায় তার জন্য। সে একজন 1 লাখ টাকা একটা গরু, তার জন্য আর 20,000 টাকা বা 15,000 টাকা যদি এটা তার জন্যই হয়ে যায়। স্লটারিংটা আমিও মনে করি যে ভালো, এটা খারাপ না, কিন্তু যাতে সঠিক নিয়মে কার মাংস কোনটা সঠিকভাবে যাতে যায় এটা বলবো, এটাকে দেওয়া, এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু যাতে সঠিকভাবে নিয়ন্ত্রণ যে হয়, আমার মাংসটা যাতে আমি কাকে দিচ্ছি সেটা যাতে কোনো ইয়ে না হয়, আমরা ভাগাটাও যেটা 7টা ভাগা কার সাথে হচ্ছে সেটাও যাতে সঠিকভাবে হয়, এই জিনিসটা জানা দরকার। এবং এটা খারাপ না, আমার কাছে এটা ভালো মনে হয়। আপনারা সেরকম চিন্তা ভাবনা করছেন? মানে আসলে আমি এটা পারি না, এটা অনেক লোকজনের ব্যাপার, আমি এখনও স্লটারিং করি না, কারণ সঠিক টাইমে ওদেরকে এটা আলাদা লোক রাখতে হবে, করতে হবে, এবং হিউজ এটার মধ্যে হ্যাসেল। আমি এখনো করি নাই, একসময় করবো ইনশাল্লাহ, আশা করি আমি সঠিকভাবে। কারণ আমি আবার ঢাকার বাইরে, বিশেষ করে ওদিক থেকে মাংসটা ডেলিভারি দিতে হলে আমার জন্য একটু হয়ে যাবে, আমি না, এই জন্য আমি স্লটারিংটা এখনো চাই নাই করেন। আচ্ছা, যেহেতু আপনারা যারা বড় খামারি তারা তো চেষ্টা করলে এই জিনিসটা পাবেন, ভবিষ্যতে এই জায়গাটাতে আপনারা আস্তে আস্তে অনেকেই শুরু হচ্ছে আস্তে আস্তে, এবং আমার এখানে অর্ডার আসে, কিন্তু আমি বেশি কোয়ান্টিটি না হিজের আমি করি না। ঢাকায় অনেকেই করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আসলে এটা দরকার। অনেকে এটার জন্য হিমশিম খায়, গরু অনেকেই বাসায় কেউ নাই, এমন আছে তার একটা বুড়া বাপ আছে, মা আছে, একটা কাজের লোক, বিদেশ থাকে, এটা আসলে এটা খারাপ না এটা। তবে আমার বারবার একটা কথা থাকবে, সঠিক নিয়মে যেটা হয়, যেটা কোরবানি বা মাংস সঠিক যাতে হয়, সেটা হলে কোনো সমস্যা নাই, এটা আমার কাছে এটা ভালো মনে হয়। কারণ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আশা করব যে আপনাদের মতো খামারিরা এগিয়ে আসলে আমাদের যারা কোরবানির ক্রেতা তারা নিশ্চয়ই আরও ভালো একটা সার্ভিস পাবে। না, আমিও আপনাকে ধন্যবাদ, আর এটা নিউজের ধন্যবাদ জানাই, এবং আমাকে সুযোগ করার জন্য। আমি আসলে ওরকম না, আমি অনেক সময় কথা বলি, আল্লাহ জানে যে আমার কাছে ভুল হলে সবার কাছে মাপ চাই, আর আমার খামারে যাওয়ার জন্য সবাইকে দাওয়াত দেবে, এবং দেখে শুনে বুঝে খামার করবেন, এবং আপনি দেখে শুনে বুঝে কোয়ালিটি দেখে কার ভালো, আমি বলবো না আমারটা ভালো, সবারটাই দেখে আপনি তারপরে বাছাই করবেন। আর বিশেষ করে আমি গাবতলী হাট নিয়ে বা বিভিন্ন হাটের যে ব্যাপারটা আমি জাস্ট একটু শেয়ার করবো, অনেকে যে আমি সরকারের পক্ষ থেকে বারবারই বলবো এই যে আপনারা এটাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন, মানে সিকিউরিটি ব্যাপারটা ভালো দিবেন, যে টাকা পয়সা নিয়ে যাতে যারা প্রান্তিক খামারি আসবে তাদেরকে যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা যাতে বিক্রি করে আবার টাকা নিয়ে ফেরত, সবার জন্য ভালো কাজ, সবার জন্য, মানে আমি টোটালি যাতে সারা বাংলাদেশে আমাদের যে এখন যেহেতু ঈদের মৌসুম, সিকিউরিটির ভালো হয়, এটা আমি আশ্বাস করি, এবং খাদ্যের বা
বিদ্যুৎ বিল আরও জায়গা বলবো এই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটু আবেদন, এটা যাতে দেখার জন্য, মানে আমার কাছে প্রান্তিকরা এটা উপকার হচ্ছে, খালি আমি একা না, সবাই, আমি সবাই চাই যে প্রান্তিক খামারি তার গরুটা বিক্রি করে দুইটা মুনাফা পাক, আমরা পাই, সবাই পাই, আমরা আকাশচ এরকম কোনো আমরা চাই না, আমরা চেষ্টা করি ভালো একটা জিনিস দিতে। আপনার কাইম এগ্রোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমার খামারে আসার জন্য সবাইকে শুভেচ্ছা এবং ঈদুল আজহারের শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বললাম কাইম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল কাইয়ুম। সময়ের কারণে আসলে অনেক কথা বলা সম্ভব হয় না, তবে তিনি যেটা বলছেন যে সবাই যদি একটা ভালো মানসিকতা নিয়ে আসেন, যে কাস্টমারকে একটা সুন্দর একটা ঈদ কাটানোর জন্য একটা ভালো সার্ভিস দেবেন, তাহলে নিশ্চয়ই সম্ভব। আসলে সদিচ্ছা দিয়েই সব কিছু সম্ভব, যেমনটি তার কাছে আমরা শুনলাম। নিশ্চয়ই খামারিরা সেই বিষয়টি মাথা রাখবেন এবং সামনে যারা হাট করবেন সে কর্তৃপক্ষ বিষয়টি মাথা রাখবেন। আজকের হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।